হ্যালো স্টুডেন্টস, এসএমএস ডিজিটাল অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে ইকোলজির পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের দিন আমি পার্ট 1 এ পড়েছিলাম। আজকে হচ্ছে আমাদের পার্ট 2 তে টোটাল ইকোসিস্টেমটাকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা কি কভার করছি, একটা হচ্ছে প্রোডাক্টিভিটি, এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল পিরামিডস এবং হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই যেটা আছে হচ্ছে স্ট্রাটিফিকেশন বা স্তরবিন্যাস। ওকে, তো স্তরবিন্যাস হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট স্পিসিস। যদি আমরা একটা জঙ্গলের কথা ভাবি, সেখানে মাটির কাছাকাছি ঘাস ঘাস দেখতে পাওয়া যায়। তার চেয়ে একটু উচ্চতায় যদি আমরা যাই, তাহলে দেখবো যে বিভিন্ন ধরনের ঝোপঝাড়, যার উচ্চতায় কম কিন্তু, এবং তারপরে আমরা দেখবো যে বড় বড় গাছ যেগুলো খুবই লম্বা হয় এবং তাদের উচ্চতা হয় অনেক বেশি। তাহলে এই যে বিভিন্ন স্তরে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ প্রজাতিকে দেখতে পাচ্ছি, তো এটাই কিন্তু হচ্ছে আমাদের স্তরবিন্যাস বা স্ট্রাটিফিকেশন। ওকে, এরপর আমরা আসছি হচ্ছে প্রোডাক্টিভিটিতে। প্রোডাক্টিভিটি মেনলি ডিপেন্ড করে দুটোর উপর, একটা হচ্ছে জিপিপি আর একটা হচ্ছে এনপিপি। জিপিপি মেনলি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন আর এনপিপি হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন। ওকে, এর দুটোর ফুল ফর্ম। এরপর যদি আমরা দেখি যে প্রোডাক্টিভিটি আসলে ব্যাপারটা কি। ওকে, প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের মেনলি সবুজ উদ্ভিদই একমাত্র আছে যারা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে। তারা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। ওকে, বা খাবারটাকে আমরা জৈব পদার্থ বলতে পারি, সেই জৈব পদার্থ তৈরি করে। ওকে, বা জৈব পদার্থ তারা তৈরি করছে। তো এইটাকেই মেনলি আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন আর একটা হচ্ছে যে নেট প্রাইমারি প্রোডাকশন। ওকে, সূর্যের আলো ব্যবহার করে সবুজ উদ্ভিদ যে যে টোটাল পরিমাণ খাদ্য তারা তৈরি করে। ওকে, তো সেটাকেই আমরা বলছি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। ওকে, এটা নিয়ে মানে তারা সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্যটা প্রস্তুত করছে, তো সেটাই হচ্ছে কিন্তু জিপিপি, টোটাল যে খাদ্য তারা প্রস্তুত করছে। এবার এনপিপি কি? এনপিপি হচ্ছে যে এই যে তারা খাবারটা প্রস্তুত করলো। ওকে, মানে তারা যে জিপিপিটা প্রস্তুত করলো, তার একটা বড় অংশ কিন্তু তারা, মানে বেশিরভাগ অংশটাই তারা তাদের শ্বসন কার্যে ব্যবহার করে ফেলে। ওকে, আহ তারপরে যেটুকু অংশ তাদের বাড়তি থাকে, সেই বাড়তিটা তারা জমা করে রাখে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ওকে, তাহলে জিপিপি যদি আমরা বলি, এটা হচ্ছে একজনের যদি টোটাল স্যালারির সঙ্গে তুলনা করা যেতে পারে, এবং সেই স্যালারিটা তারা খরচ করছে তার দৈনন্দিন জীবনে এটসেট্রা, খাবার খেতে বা পরিবহনে তারা খরচ করলো, তবে যেটুকু অংশ তারা ব্যাংকে জমাতে পারলো, তো সেটাই কিন্তু হচ্ছে আমাদের এনপিপি। ওকে, মানে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা প্রস্তুত করছে, টোটাল যে খাদ্যটা প্রস্তুত করছে, তো সেটাই হচ্ছে আমাদের জিপিপি। এবং সেই প্রস্তুতকারক খাদ্য থেকে তারা শ্বসন কার্যে কিছুটা তারা ব্যয় করছে, এবং তারপর যেটা বেঁচে থাকছে, তো সেটাই কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে এনপিপি। তো এখানে লেখা যাচ্ছে যে ফর্মুলা দ্বারা কি দাঁড়ালো, এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, আর হচ্ছে রেসপিরেশন। ওকে, এইভাবে আমরা ব্যাপারটা দেখতে পারি। এরপর হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে দ্য রেট অফ ফরমেশন অফ নিউ অর্গানিক ম্যাটার বাই কনজিউমার্স। মানে যখন প্রাণীরা যখন খাবার খায় বা খাবার খায়, তখন তাদের শরীরে নতুন আহ, চর্বি বা মাংসের সৃষ্টি হয়, অর্থাৎ অর্গানিক ম্যাটার তৈরি হয়। তো এটাই কিন্তু বলা হচ্ছে যে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ওকে, যারা আমরা ছবির সাহায্যে ওখানে দেখতে পাই যে সোলার এনার্জি দিয়ে খাদ্য তৈরি করছে, এবং সেই জিপিপি টোটাল খাদ্যটা কিছুটা রেসপিরেশনের জন্য তারা ব্যয় করছে, এবং বাকিটা তারা বায়োমাস হিসাবে স্টোর করে রাখছে। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি যে কিছু টিপস যদি আমরা বলি যে এনপিপি, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, এনপিপি হচ্ছে সঞ্চয়টা। তাহলে এক ট্রপিক লেভেল থেকে অপর ট্রপিক লেভেলে কোন কোন অংশটা যাচ্ছে, সেটা হচ্ছে এনপিপি। মানে সবুজ উদ্ভিদ টোটাল প্রোডাক্টিভিটি কোনটা, জিপিপি, এবং সেটা থেকে তারা নিজের শ্বসন কার্যের জন্য আর খরচা করে ফেলছে। তাহলে বাকি থাকছে কোনটা, এনপিপি। এই এনপিপি তারা জমিয়ে রাখছে। তাহলে যদি কোনো একটা আমরা ঘাস জাতীয় উদ্ভিদের কথা ভাবি, তাহলে যখন তাকে কোনো তৃণভোজী প্রাণী খাচ্ছে, তাহলে সেই তৃণভোজী প্রাণীর দেহে কোনটা যাচ্ছে, এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ওকে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে জিপিপি কিন্তু এক টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলে মুভ করে না, মুভ করে কিন্তু এনপিপি। ওকে, এবার যদি আমরা নেক্সট স্লাইডে মুভ করি, তাহলে দেখছি এখানে কিছু অবাক করে দেওয়ার মতো তথ্য আমরা দেখতে পাই। যে টোটাল যে এনপিপি মানে টোটাল যে প্রোডাকশন, সেটা সারা পৃথিবীতে 170 বিলিয়ন টনের মতো, কিন্তু সেখানে স্থলভাগ থেকে প্রডিউস হয় প্রায় 115 বিলিয়ন টনের মতো, এবং জলভাগ থেকে মাত্র 55 বিলিয়ন টন। যেখানে আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ জলভাগ কিন্তু পৃথিবীকে বেশি কভার করে রেখেছে, তাও তাদের প্রোডাক্টিভিটি কম। এটা কেন হয়? এই কারণের জন্য কিন্তু
সমুদ্রকে বলা হয় ডেজার্ট, কারণ এখানে উৎপাদনশীলতা কম। যেমন মরুভূমিতে যেমন চাষাবাদ হয় না, কিছু হয় না, মানে সেই মরুভূমিতে কিন্তু মানে কিছু উৎপাদন করতে পারে না, তেমনি সমুদ্রেও কিন্তু তাই। কারণ তারা 3 ভাগ এরিয়া কভার করে আছে, প্রায় 70%, কিন্তু তাদের উৎপাদনশীলতা মাত্র 55 বিলিয়ন টন। এটা কেন হয়? মেনলি প্রথম হচ্ছে যে সার সংশ্লেষ করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো সমুদ্রে কিন্তু সহজে অ্যাভেলেবেল থাকে না। ওকে। এবং আহ, যে সমস্ত অঞ্চল উপকূল থেকে অনেক দূরে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু পুষ্টি বা সেই উপাদানগুলো সহজে পৌঁছতেও পারে না, যে ডাঙা থেকে যে সেগুলো জলের মধ্যে মিশে সেগুলো সেখানে গিয়ে পৌঁছাবে, সেটাও তারা করতে পারে না। তো এই দুটো কারণের জন্য মেনলি ওশানের প্রোডাক্টিভিটি কম। কিন্তু প্রোডাক্টিভিটি কম এমনটাও বলা যায় না, কারণ মেনলি হচ্ছে যদি আমরা কোস্টাল কোরাল রিফের মধ্যে দেখি, বা প্রবাল পশ্চিম যেটাকে আমরা বলি, অথবা মোহনার কাছের অঞ্চলগুলোতে কিন্তু প্রোডাক্টিভিটি খুবই হাই। অর্থাৎ যে সমস্ত জায়গায় এই যে পুষ্টি বা সালোকসংশ্লেষ করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো অ্যাভেলেবেল থাকে, সেই সব জায়গায় কিন্তু প্রোডাক্টিভিটি প্রচুর হাই। ওকে। এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তাহলে যদি প্রশ্ন আসে যে কার প্রোডাক্টিভিটি বেশি, ল্যান্ড না ওশান, তাহলে কিন্তু উল্টোটা হবে, মানে যে সবচেয়ে বেশি এলাকা দখল করে আছে, মানে মানে ওশান, সেখানে কিন্তু প্রোডাক্টিভিটি কম, ল্যান্ডে কিন্তু বেশি। ওকে, মুভিং অন দ্য নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে আমাদের 10% ল, যেটা আমরা লিন্ডেম্যান যেটি প্রথম বলেছিলেন। তো এটা কি, যে বাস্তুতন্ত্রের শক্তি যখন এক পুষ্টি স্তর অর্থাৎ এক ট্রপিক লেভেল থেকে অপর পরবর্তী ট্রপিক লেভেলে যায়, তখন তার মাত্র 10% কিন্তু স্থানান্তরিত হয়। মানে আমরা জানি যে সবুজ উদ্ভিদ হচ্ছে প্রডিউসার, তো সেই সবুজ উদ্ভিদ থেকে যখন প্রাইমারি কনজিউমারে এনার্জি যায়, তখন তার মাত্র 10%ই কিন্তু স্থানান্তরিত হয়। অর্থাৎ যদি আমরা ধরি সবুজ উদ্ভিদে 100 ইউনিট শক্তি থাকে, তার 10% মানে অর্থাৎ মাত্র 10 কিন্তু প্রাইমারি কনজিউমারের দিয়ে যাবে। বাকি 90% কি হয়? বাকি 90% কিন্তু আমাদের মুভমেন্টে, ডাইজেশনে এবং আদার্স মেটাবলিক অ্যাক্টিভিটিতে কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে। এই এনার্জি লসের জন্যই কিন্তু আমরা দেখতে পাই যে কোনো পিরামিড বা এই যে এনার্জি ফ্লো ম্যাক্সিমাম কিন্তু 5-6 লেভেলের বেশি কিন্তু আর যেতে পারে না। ওকে। আচ্ছা, মুভিং অন দ্য নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমাদের কিছু নিট যারা কোশ্চেন সেট করে তাদের কিছু ফেভারিট কোশ্চেন, সেই টার্মগুলো আমরা এই জন্য আলাদা করে আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। তো ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ লিভিং ম্যাটেরিয়াল or the number of organism present in a unit area of a given time। অর্থাৎ যদি আমরা বলি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা নির্দিষ্ট এলাকায় যত জীবিত পদার্থ রয়েছে, ওকে, বা লিভিং ম্যাটেরিয়াল রয়েছে, তো সেটা কি এক কথা হচ্ছে স্ট্যান্ডিং। ওকে। এরপর আছে হচ্ছে স্ট্যান্ডিং স্টেট। সেটা হচ্ছে যে এটা এটা আমরা রেফার করছে নন লিভিং ম্যাটেরিয়াল কোনো একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার টাইমে যত পরিমাণ নন লিভিং ম্যাটেরিয়াল মাটির মধ্যে অবস্থান করছে। মানে মেনলি এটা হচ্ছে কোনো একটা টাইমে কোনো একটা নির্দিষ্ট এলাকা মাটিতে যত পরিমাণ অজৈব পদার্থ উপস্থিত, যেমন নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, আদার্স যেগুলো যা যা থাকে, সেই নন লিভিং ম্যাটেরিয়াল কোনো একটা পার্টিকুলার জায়গায় পার্টিকুলার টাইমে যতগুলো থাকে, তো সেটাই কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে স্ট্যান্ডিং স্টেট। তাহলে স্ট্যান্ডিং ক্রপ আর স্ট্যান্ডিং স্টেট এই দুটো কিন্তু আলাদা। স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে যত পরিমাণ লিভিং অর্গানিজম প্রেজেন্ট থাকে, যতগুলো লিভিং অর্গানিজম প্রেজেন্ট থাকে। আর স্ট্যান্ডিং স্টেট কি, সয়েলের মধ্যে যত পরিমাণ অজৈব পদার্থ উপস্থিত। ওকে। যখন আমরা কোনো অর্গানিজমের ওয়েট নিচ্ছি এবং তার শরীরের মধ্যে জল উপস্থিত আছে। ওকে। আর ড্রাই ওয়েট হচ্ছে যখন আমরা সেই জলটাকে বের করে দিই এবং তারপর যখন আমরা ওজন করি। ওকে। এইবার এই দুটোর মধ্যে সবচেয়ে অ্যাকুরেট কিন্তু হচ্ছে আমাদের ড্রাই ওয়েট, কারণ শরীরে জলের পরিমাণ কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকছে। ওকে। বিভিন্ন কারণে, যেমন হাইড্রেশন, হিউমিডিটি, বিভিন্ন কারণের জন্য কিন্তু জলের পরিমাণ চেঞ্জ হতে থাকছে। তো যার ফলে কি হয়, এই ফ্রেশ ওয়েট কিন্তু কখনোই অর্গানিজমের প্রপার ওয়েটটা নির্দেশ করে না। সমস্ত জলটা বের করে দেওয়ার পর যখন আমরা সেটা ওয়েট করছি, তো সেটাই কিন্তু হচ্ছে খুবই অ্যাকুরেট ওয়েট, এবং এটাই কিন্তু আমাদের বেশিরভাগ কাজে আমরা ইউজ করি। তো ড্রাই ওয়েট হচ্ছে মোর অ্যাকুরেট। ওকে। তুমি নেক্সট স্লাইড। এরপর চলে আসছে হচ্ছে আমাদের পিরামিডস। ওকে। আমাদের ইকোলজিক্যাল পিরামিডস এর মধ্যে আমরা চলে আসছি। আমাদের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করতে হবে, বা মূল ধারণা। ওকে। তাহলে মূল ধারণা কি, যখনই আমরা কোনো কিছু দেখবো, তো সবার নিচের স্তরে কিন্তু থাকবে হচ্ছে আমাদের, নর্মালি আমরা যদি দেখি, তো সবার নিচের স্তরে কিন্তু থাকবে হচ্ছে আমাদের প্রডিউসার। ওকে। এবং একদম ওপরে, মানে পিরামিড যদি আমরা কনসিডার করি, তাহলে একদম উপরে কোনটা থাকছে, সবার নিচে থাকছে প্রডিউসার, এবং একদম উপরে থাকবে কিন্তু হচ্ছে সর্বোচ্চ খাদ্য। আর ক্যালকুলেশন আমরা তাহলে কি করে করবো? ক্যালকুলেশন হচ্ছে all organisms at a specific trophic level must be counted. Okay.
মানে কোন একটা নির্দিষ্ট স্তর যদি আমরা হিসাব করি, তো সেই স্তরের মধ্যে উপস্থিত সব জীবকে কিন্তু কাউন্ট করতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, জাস্ট কিছু নয় যে পিরামিড আমরা কিভাবে স্টাডি করবো, তো তার একটা, এটা যে বেসিক একটা রুল। এরপর চলে আসছে হচ্ছে আমাদের পিরামিড অফ নাম্বার। ওকে, তো এই পিরামিড কি দেখায় যে প্রতিটা টপিক লেভেলে কতগুলো করে জীব বা প্রাণী উপস্থিত আছে। ওকে, তাহলে আমরা দেখবো যে প্রথমে হচ্ছে আপরাইট, মানে আপরাইট হচ্ছে মানে সোজা। তাহলে কমন আমরা যদি আমরা তৃণভূমি বা পুকুরের ইকোসিস্টেমকে স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে সবচেয়ে নিচে হচ্ছে প্রডিউসার, এবং সেই প্রডিউসারের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, তারপর হার্বিভোরাস, তারপর কার্নিভোরাস, এবং এই করে করে হার্স লেভেলে যাচ্ছে, এবং যত উপর দিকে ওঠা যাচ্ছে তত তত কিন্তু সংখ্যাগুলো কমছে, যার ফলে কি হয়, এই পিরামিড হয় সোজা। প্রডিউসারের থেকে হার্বিভোরের সংখ্যা কম, তার চেয়ে কার্নিভোরের সংখ্যা কম। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের আপরাইট পিরামিড হচ্ছে। ঠিক আছে, যখন আমরা চিন্তা করি যে একটা গাছ, বড় গাছ, তাহলে সেখানে উৎপাদক হচ্ছে সেই গাছটা একা, সেই গাছের উপর বাস করে অসংখ্য পাখি, তাহলে সেখান থেকে তার পরের স্টেজে কি হলো, সংখ্যাটা বাড়লো। আবার সেই পাখিদের শরীরে বসবাস করে অসংখ্য পরজীবী। ওকে, তো পরজীবী সংখ্যা তো কাউন্ট করা যাবে, মানে সেটা পাখিদের সংখ্যার চেয়েও বেশি। তাহলে হলো এখানে উল্টো পিরামিড, প্রডিউসার একটা মাত্র গাছ, তাকে ডিপেন্ড করে বেঁচে থাকে অনেকগুলো পাখি, এবং সেই পাখিদের শরীরে বাস করে আবার অনেক অনেক পরজীবী। তাহলে এখানে কিন্তু উল্টে যাচ্ছে হচ্ছে সংখ্যার পিরামিড। আচ্ছা, এখানে আমার আহ, উম, ছবিটা দেওয়া হয়নি পিরামিড নাম্বারের ইনভার্টেডটা, আমি নেক্সট ইকোলজি নেক্সট ক্লাসে আমি সেই ছবিটা নিয়ে একটু আলোচনা করে দেবো। ওকে, পিরামিড অফ নাম্বার ইনভার্টেড কখন হয়। এরপর আমরা চলে আসছি হচ্ছে পিরামিড অফ এনার্জি। এখানে মাথায় রাখতে হবে যে পিরামিড অফ এনার্জি বা শক্তির পিরামিড কিন্তু কখনোই কখনো উল্টানো হয় না, সবসময় কিন্তু এটা অলওয়েজ আপরাইট। ওকে, মানে সবসময় সোজা। কারণ আহ, আমরা জানি যে এই যে আমরা যেটা পড়ে এলাম, যেটা মানে 10% সূত্র বা 10% ল, তো এক স্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% কিন্তু স্থানান্তরিত হয়। ওকে, আর বাকি 90% কিন্তু নষ্ট হয়ে যায়। এই যেহেতু মাত্র 10%ই স্থানান্তরিত হচ্ছে, তাহলে সেটা সবসময় সোজাই হবে, কারণ প্রথমটা যদি আমরা 100 ধরি, তারপরটা হচ্ছে 10, তারপরটা 1, তো আস্তে আস্তে কমছে, তো সেই জন্য সবসময় সোজা, নিচের বা প্রডিউসারের সবচেয়ে বেশি, তারপর তার চেয়ে কম, তার চেয়ে কম, তার চেয়ে কম, এই করে করে সেই জন্য পিরামিড অফ এনার্জি বা শক্তির পিরামিড কিন্তু সবসময় সোজা, আপরাইট। ওকে, এরপর আসছে হচ্ছে আমাদের পিরামিড অফ বায়োমাস বা ভরের পিরামিড। ওকে, এই পিরামিড অফ বায়োমাস বা এখানে হচ্ছে মোট ওজনকে বোঝায়, এবং সেই ওজনের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ড্রাই ওয়েটটি কিন্তু ক্যালকুলেট করবো। অর্থাৎ ড্রাই ওয়েট যেটা আমরা একটু আগে দেখিয়ে এলাম, এই যে ড্রাই ওয়েট শরীর থেকে অর্গানিজমের ভিতর থেকে সমস্ত জল বের করে দেওয়ার পর যে ওয়েটটা বেঁচে থাকে বা যে ওজনটা থাকে, তো সেটাই কিন্তু আমাদের ড্রাই ওয়েট। তো এখানে কিন্তু ড্রাই ওয়েট নিয়ে আমরা আলোচনা করবো, মানে বায়োমাসটা ক্যালকুলেট করা হয় কিন্তু ড্রাই ওয়েটের উপর বেস করে। ওকে, তাহলে আমরা দেখছি যে এই পিরামিড অফ বায়োমাস বা ভরের পিরামিড কখন সোজা হয়, যে কোনো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম যেমন বনভূমি, তৃণভূমির ক্ষেত্রে কিন্তু এটা সবসময় সোজা হয়। তাহলে ইনভার্টেড কখন হয়, মেনলি এটা খুবই ইম্পর্টেন্ট যে পিরামিড অফ বায়োমাস কখন উল্টানো হয়। ইনভার্টেড হয় মেনলি হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা সামুদ্রিক ইকোসিস্টেমে কিন্তু এই পিরামিড অফ বায়োমাস কিন্তু ইনভার্টেড হয়। কারণ সেখানে কি হচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটনের যে বায়োমাস সেটা কিন্তু সবচেয়ে কম হয়, তার চেয়ে বেশি হয় জুপ্ল্যাঙ্কটনের বায়োমাস। এইভাবে কিন্তু যত হায়ার ট্রপিক লেভেলে যাওয়া যায় তত বায়োমাস কিন্তু বাড়তে থাকে, যার ফলে কিন্তু পিরামিড অফ বায়োমাস ইনভার্টেড বা উল্টানো হয়। তাহলে এখানে এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কখন পিরামিড অফ বায়োমাস ইনভার্টেড হয় বা কোন ইকোসিস্টেমের ক্ষেত্রে এটি ইনভার্টেড হয়, তো এটা কিন্তু হয়ে যাবে অ্যাকোয়াটিক বা সি ইকোসিস্টেমের ক্ষেত্রে। এবং কোন পিরামিড হচ্ছে সবসময় আপরাইট হয়, তো সেটা কিন্তু শক্তির পিরামিড বা পিরামিড অফ এনার্জি। নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে এই যে আমরা পিরামিড গুলো পড়ে এলাম তার কিছু লিমিটেশন। তো প্রথমে লিমিটেশন হচ্ছে যে এটা কিন্তু মানে আমাদের যে পিরামিড গুলো আমরা পড়ে এসেছি, সেই পিরামিড গুলো কিন্তু সবসময় একটা লিনিয়ার স্ট্রাকচারকে ফলো করে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি নেচারে কিন্তু লিনিয়ার স্ট্রাকচার হয় না, নেচারে কিন্তু ফুড ওয়েবস দেখতে পাওয়া যায়, এই যে ফুড ওয়েবস। ওকে, এটা কখনোই লিনিয়ার নয়। ওকে, তো সেটা একটা লিমিটেশন। সেকেন্ড হচ্ছে যে আহ, এই যে আমরা পিরামিড গুলো পড়ে এসেছি, এটা কিন্তু সেই সব স্পিসিসকে ক্যালকুলেট করছে না যারা একই সাথে দুয়ের বেশি ট্রপিক লেভেলের সাথে, মানে ট্রপিক লেভেলে অবস্থান করতে পারে। ওকে, নট অ্যাকাউন্ট ফর স্পিসিস বিলঙ্গিং টু টু অর মোর ট্রপিক লেভেল, অর্থাৎ যখন কোনো প্রাণী একই সাথে একের অধিক ট্রপিক লেভেলে অবস্থান করতে পারে। যেমন
যখন আমরা মানুষকে নিয়ে কথা বলবো, মানুষ যখন সবজি খাচ্ছে তখন তার প্রাইমারি কনজিউমার, অর্থাৎ ডাইরেক্ট প্রডিউসার, তারপরে প্রাইমারি কনজিউমার। সে উদ্ভিদ খাচ্ছে বা সবজি খাচ্ছে, মানে সে উদ্ভিদ থেকে বা গাছপালা খাচ্ছে। কিন্তু তারাই যখন আবার মাছ মাংস খাচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে হায়ার লেভেলের খাদ্য। ওকে, সেকেন্ডারি বা টার্সিয়ারি কনজিউমার। তাহলে দেখা যাচ্ছে মানুষ একই সাথে দুই বা তার বেশি টপিক লেভেলে থাকতে পারছে। মানে যখন তারা সবজি খাচ্ছে তাহলে তারা প্রাথমিক খাদক মানে উৎপাদক, তারপর প্রাইমারি কনজিউমার। তারপর তারা যখন মাংস খাচ্ছে তাহলে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, তারপর সেই প্রাইমারি কনজিউমার খাচ্ছে সেকেন্ডারি কনজিউমার, সেই সেকেন্ডারি কনজিউমারকে খাচ্ছে মানুষ। তাহলে আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে। তাহলে মানুষ একই সাথে প্রাইমারিতেও আছে, সেকেন্ডারিতেও আছে, টার্সিয়ারিতেও আছে। তো এইগুলো কিন্তু এই পিরামিডে কিন্তু কনসিডার করা হয়নি। এরপরে চলে আসছে হচ্ছে এই যে পিরামিডগুলো আমরা পড়ছি এখানে কিন্তু ডিকম্পোজারের কোনো ভূমিকা নেই, অর্থাৎ বিয়োজন বা মৃত জীব যাদের আমরা বলতে পারি, সেই বিয়োজকদের কিন্তু কোনো স্থান নেই। ডিকম্পোজারদের কিন্তু এই আমাদের ইকোসিস্টেমে একটা বৃহৎ ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে সেটা যখন তাদের ডিকম্পোজারদের রাখা হয়নি, তো এটা একটা বড় লিমিটেশন। ওকে, মুভিং অন দ্য নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল পিরামিডস ইজ জেনারেলি ইনভার্টেড। তো কোন ধরনের পিরামিড সাধারণত উল্টানো হয়, তো এটা আমরা এক্ষুনি পড়ে এসেছি। কোনটা হবে? নম্বর অফ পিরামিড গ্রাস লাইন হবে না। পিরামিড অফ এনার্জি পিরামিড সবসময় সোজা হয়। এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে, এটা একটা আলাদা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? পিরামিড অফ বায়োমাস ইন এ সি, যেটা আমি একটু আগেই পড়ে এসেছিলাম। বায়োমাস অফ সি উল্টানো কেন হয়? কারণ মেরিন ইকোসিস্টেমে যে উৎপাদক, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের বায়োমাস কিন্তু সবচেয়ে কম হয়, তার চেয়ে বেশি হয় জুপ্ল্যাঙ্কটনের বায়োমাস। তো এইভাবে কিন্তু যেহেতু কম থেকে বেশির দিকে যাচ্ছে, ওই জন্য হয়ে যাচ্ছে এটা উল্টো। এরপরে হচ্ছে যে দ্য পিরামিড অফ নাম্বারস পরে সিঙ্গেল ট্রি ইকোসিস্টেম, তো এটাও আমি আলোচনা করেছি। তাহলে সিঙ্গেল ট্রি ইকোসিস্টেমের সংখ্যার পিরামিড কেমন হয়? সবসময় উল্টো, অর্থাৎ একটা সিঙ্গেল ট্রি, সে তার মধ্যে বসবাস করে অসংখ্য পাখি বা বাট, সেই পাখিদের দেহে আবার অসংখ্য পরজীবীরা বসবাস করে। তো সেটা কিন্তু সবসময় উল্টো হয়। ওকে, এবার হচ্ছে যে if 20 joule of energy is trapped at the producer level, how much energy will be available to a peacock as food in the following chain? ওকে, তাহলে প্ল্যান্ট টু মাইস টু স্নেক টু পিকক, অর্থাৎ তাহলে কটা টপিক লেভেলে যাচ্ছে? 1, 2, 3। ওকে, তাহলে তিনটে টপিক লেভেলে যাচ্ছে। তার প্রথমে 20%, তার টোয়েন্টির যদি আমরা বলি 10%, তাহলে কত দাঁড়াচ্ছে? 10% তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2। ওকে, তাহলে সেই 2 থেকে আবার কততে যাচ্ছে? সেই 2 এর 10% কত হচ্ছে? 0.2। আর সেই 0.2 এর 10% তাহলে কত হচ্ছে? 0.02। ওকে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। হচ্ছে যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পিরামিড অফ এনার্জি ইজ ইনকারেক্ট। এখানে বলেছে ইনকারেক্ট কোনটা। তো ইট শোস এনার্জি কন্টেন্ট ইন ডিফারেন্ট ট্রপিক লেভেলস, তো এটা ঠিক। ইট ইজ ইনভার্টেড ইন শেপ, তো এটা কিন্তু আমাদের রং অ্যান্সার। ঠিক আছে, যে আমরা জানি যে শক্তির পিরামিড কি হয় বা পিরামিড অফ এনার্জি কি হয়? অলওয়েজ আপরাইট। ওকে, এবার হচ্ছে লিমিটেশন অফ ইকোলজিক্যাল পিরামিডস ইনক্লুড অল দ্য ফলোইংস এক্সেপ্ট, অর্থাৎ এখানেও কিন্তু বলেছে যে কোনটা নয়। ওকে, তো প্রথমে অপশনটা কি আছে? দে অ্যাজুম এ সিম্পল ফুড চেন অ্যান্ড ইগনোর ফুড ওয়েবস, তো এটা কিন্তু সঠিক, কারণ ইকোলজিক্যাল পিরামিডস কিন্তু ফুড ওয়েবসকে কিন্তু কাউন্ট করে না, ফুড চেনকে সিম্পল ওয়েতে কনসিডার করে। এরপর দিয়ে স্যাপ্রোফাইটস আর নট গিভিং এনি স্পেস, অর্থাৎ মৃতজীবীরা কিন্তু কোনো স্পেস পায়নি, এটাও সঠিক। দে ডু নট অ্যাকাউন্ট ফর স্পিসিস বিলঙ্গিং টু অর মোর ট্রপিক লেভেলস, তো এটাও ঠিক। তারা যে সমস্ত প্রাণী দুই বা দুইয়ের বেশি ট্রপিক লেভেলে অবস্থান করতে পারে তাদেরকে কনসিডার করেনি, যেটা আমি এক্সাম্পল দিলাম মানুষের এক্সাম্পল হিসেবে। 4 নম্বর হচ্ছে দে ডু নট রিপ্রেজেন্ট রিলেশনশিপস বিটুইন অর্গানিজমস ইন ডিফারেন্ট ট্রপিক লেভেলস, তো এটাই কিন্তু হবে আমাদের অপশন, কারণ দে ডু নট নয়, দে ডু, মানে তারা রিপ্রেজেন্ট করে রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস অ্যাট ডিফারেন্ট টপিক লেভেলস। এখানে বলছে ডু নট, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন এখান থেকে। ওকে, তাহলে এই ছিল আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং খুবই সিম্পল কোশ্চেন গুলো আসে এখান থেকে, একটুখানি স্টাডি করলেই কিন্তু আমরা ইকোসিস্টেম থেকে ফুল নম্বর তুলতে পারবো। ওকে, তাহলে আজকে ছিল এই পর্যন্তই ইকোসিস্টেমের সেকেন্ড ক্লাস, এবং আমাদের ইকোসিস্টেমের ক্লাস হয়তো আরো 2 দিন চলবে, এবং এই 2 দিনে আমরা কিন্তু ফুল ইকোসিস্টেমটা করিয়ে দেবো, যাতে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু মিস না যায়। ওকে, আজকের জন্য এইটুকুই।